সুপ্রিয় বিএ বিএসএস প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাকিনা আহমেদ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলের প্রতি শুভ কামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব। তো ন্যায় বিচার তত্ত্বটি আমি সমালোচনা সহ তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি আলোচনার আগে প্লেটো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো প্লেটো আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রিসের এক নির্জন ও নৈসর্গিক শোভামণ্ডিত পরিবেশে তার যে নিজের প্রতিষ্ঠিত একটা শিক্ষা কেন্দ্র ছিল, একাডেমি, সেই একাডেমিতে বসে উনি চিন্তা জগতের মহান যে চিন্তা ভাবনা, সামাজিক রাষ্ট্রীয় জীবন সম্পর্কে তার যে চিন্তা ভাবনা, সেগুলো সেখানে একাডেমিতে বসেই উনি করেছেন এবং উনি বিভিন্ন গ্রন্থ রচনা করে গেছেন। পরবর্তীকালে সেগুলো কিছুটা সমালোচনার শিকার হলেও সেগুলো আসলে গুণগত দিক থেকে অনেক উন্নত ছিল। বর্তমানে যত রচনাই আছে, যত গ্রন্থ রচিত হয়েছে, সেগুলো গুণগত দিক থেকে আসলে প্লেটোর যে রচনা তার সমকক্ষ কখনোই হবে না। তো প্লেটোর যে তত্ত্ব বা আদর্শ, সেগুলো নিয়ে কিঞ্চিত সমালোচনা থাকলেও প্লেটোর মাধ্যমেই আসলে রাষ্ট্র যে চিন্তা, রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রচিন্তা, সেগুলো আসলে সর্বপ্রথম সমন্বিত বিষয় হিসেবে একটা রূপ লাভ করেছে। আর প্লেটো জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে গ্রিসের এথেন্সে, খ্রিস্টপূর্ব 427 অব্দে গ্রিসের এথেন্সের এক সম্ভ্রান্ত পরিবারে উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার উল্লেখযোগ্য অনেকগুলো গ্রন্থ আছে, তার মধ্যে 3টি গ্রন্থ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। সেগুলো হচ্ছে দি রিপাবলিক, দি স্টেটসম্যান এবং দি লজ। তো এই 3টি গ্রন্থ ওনার খুবই উল্লেখযোগ্য। তো এই 3টা বই বা 3টি গ্রন্থই খুবই সমৃদ্ধ এবং প্রসিদ্ধ। তো তার মূলত তার এই বইগুলো সংলাপের আকারে লিখিত। তার এই 3খানি গ্রন্থের মধ্যেই তার রাষ্ট্রীয় দর্শনের যে মূল আদর্শ, সেগুলো এই 3টি গ্রন্থের মধ্যেই আসলে ফুটে উঠেছে। আর উনি ইহধাম ত্যাগ করেছিলেন বা পৃথিবী ত্যাগ করেছিলেন উনি 347 খ্রিস্টপূর্বাব্দে। আর ওনার শিক্ষাগুরু ছিলেন হচ্ছে সক্রেটিস এবং তার ছাত্র ছিলেন হচ্ছে অ্যারিস্টটল, যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে জানি। তো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের শিক্ষাগুরু ছিলেন প্লেটো। তো অ্যারিস্টটলের শিক্ষাগুরু যেহেতু প্লেটো ছিলেন, তাহলে আমরা বুঝতেই পারছি যে রাষ্ট্রবিজ্ঞানের যে চিন্তা ভাবনা, রাষ্ট্রবিজ্ঞানের যে মূল ভিত্তি, তা অ্যারিস্টটল প্লেটোর কাছ থেকেই অর্জন করেছিলেন। আর প্লেটোর রাষ্ট্র দর্শনের মূল যে বৈশিষ্ট্য বা মৌলিক যে বিষয়, মূল যে নীতি, সেটা হচ্ছে সদ্গুণী জ্ঞান। সদ্গুণী জ্ঞান হচ্ছে সক্রেটিসের মূল নীতি। প্লেটোর যে শিক্ষাগুরু সক্রেটিসের মূলনীতি হচ্ছে সদ্গুণী জ্ঞান। তো এই সদ্গুণী জ্ঞান, এই নীতিতেই মূলত প্লেটোর রাষ্ট্র দর্শন নির্ভর করত। এই সদ্গুণী জ্ঞানই প্লেটোর রাষ্ট্র দর্শনের মূল ভিত্তি। তো প্লেটো যে পদ্ধতি ব্যবহার করতেন তার রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্র দর্শন সম্পর্কিত বিষয়গুলো বিশ্লেষণে বা সেগুলো রচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে অবরোহ পদ্ধতি বা ডিডাকটিভ মেথড। তো এটাকে আমরা কল্পনামূলক পদ্ধতিও বলতে পারি, আবার একে আমরা উদ্দেশ্যবাদ পদ্ধতিও বলতে পারি। তো মূলত আসলে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে প্লেটো
কল্পনায় আশ্রয় নিয়েছিলেন। ওনার যে রাষ্ট্র দর্শন ছিল সে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দার্শনিক রাজা বা আদর্শ রাষ্ট্র। এই এই দর্শনগুলো বা এই তত্ত্বগুলো দেখলে আমরা বা পাঠ করলে আমরা আসলে বুঝতে পারি যে আসলে ওনার রাষ্ট্র দর্শন অনেকটাই কল্পনাপ্রসূত যে ছিল, যেটার সাথে আসলে বাস্তবের খুব একটা সম্পর্ক ছিল না। বাস্তবের সাথে এটার সঙ্গতি, ওনার দর্শনের সঙ্গতির অনেক অভাব দেখা যায়। তো উনি ওনার যে ওনার পদ্ধতির আরেকটা উল্লেখযোগ্য, ওনার যে অনুসৃত যে পদ্ধতি তার আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল হচ্ছে তিনি তার প্রতিপাদ্য বিষয়কে সঠিকভাবে উপস্থাপন করার জন্য কথোপকথন বা সংলাপ প্রক্রিয়া বেছে নেন এবং তার সকল সংলাপের মূল চরিত্র হিসেবে সক্রেটিসকে তুলে ধরেন। তো সক্রেটিসের সাথে সংলাপ হচ্ছে এমনভাবেই উনি ওনার রচনাগুলো উনি লিখেছেন। তো এই পদ্ধতির একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে তিনি নির্ণেয় সত্যকে দ্বান্দ্বিক পদ্ধতিতেই প্রতিষ্ঠা করতে সক্ষম হন। যে ওনার যে কোনো বিষয়ে যে আলোচনা সেটা নিয়ে একটা তর্ক হচ্ছে বা একটা দ্বন্দ্ববাদ, দ্বান্দ্বিক পদ্ধতিতে ওনার যে আদর্শ বা ওনার মতাদর্শ বা মতবাদ উনি ওটা তুলে ধরেছেন। তো প্লেটো ন্যায় বিচার সম্পর্কে যে মতবাদটা দিয়েছেন সে মতবাদ সম্পর্কে উনি এই মতবাদটি তুলে ধরেছেন হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ দি রিপাবলিক নামক গ্রন্থে ওনার ন্যায় বিচার সম্পর্কে মতবাদটি রয়েছে। তো প্লেটো অত্যন্ত দৃঢ়তার সাথে ন্যায় বিচার সম্পর্কে উনি অন্যান্য যে মতবাদগুলো রয়েছে সেগুলোর প্রতিবাদ করতে চেয়েছেন উনি, এবং উনি বোঝাতে চেয়েছেন যে আসলে ন্যায় বিচার কোনো কৃত্রিম কোনো বা বাহ্যিক কোনো জিনিস না, এগুলো মানুষের প্রকৃতির মধ্যেই নিহিত মানবাত্মারই যথার্থ স্বরূপ হচ্ছে ন্যায় বিচার। তো ন্যায় বিচার সম্পর্কে প্লেটোর যথার্থ মতবাদ আলোচনা করার আগে আমরা আরেকটা ধারণা পরিষ্কার হয়েছে নিই, সেটা হচ্ছে যে ন্যায় বিচার অনুসন্ধান করতে গিয়ে প্লেটো ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে কোনো প্রভেদ দেখতে পাননি। উনি ব্যক্তি এবং রাষ্ট্রকে একইভাবে দেখেছেন। উনি মনে করেছেন ব্যক্তির জীবনে যা ন্যায় বিচার রাষ্ট্রের জীবনেও তাই ন্যায় বিচার। তো এই রাষ্ট্র এবং ব্যক্তির জীবনে যে ন্যায় বিচার এই দুটার মধ্যে উনি কোনো মূলগত পার্থক্য উনি পাননি। এর মধ্যে উনি পরিমাণগত পার্থক্য দেখেছেন, কিন্তু এর মধ্যে প্রকৃতিগত বা মৌলিক কোনো পার্থক্য নেই বলে উনি মনে করতেন। তো প্লেটো মনে করতেন যে একটি ব্যক্তি জীবনে 3টি উপাদান বিদ্যমান। সেটা হচ্ছে সেইগুলো কি, একটা হচ্ছে প্রজ্ঞা উইজডম, একটা হচ্ছে বিক্রম কারেজ ও প্রবৃত্তি বা অ্যাপেটাইট। তো এই 3টা উপাদান রয়েছে একটা ব্যক্তির জীবনে। তো রাষ্ট্রীয় জীবনেও ব্যক্তির জীবনের যেমন 3টা উপাদান আছে তেমনি রাষ্ট্রের জীবনেও 3টি শ্রেণী রয়েছে। তো এই 3টি শ্রেণী কি, একটা হচ্ছে দার্শনিক শ্রেণী দ্য ফিলোসফার্স, 2 হচ্ছে যোদ্ধা শ্রেণী বা ওয়ারিয়র্স, এবং 3 হচ্ছে কৃষক বা দ্য প্রডিউসিং ক্লাস। তো এই 3টা শ্রেণী হচ্ছে বিদ্যমান রাষ্ট্রের ক্ষেত্রে। তো একটি ব্যক্তির জীবনকে আমরা তখনই ন্যায়পরায়ণ বা জাস্ট বলে অভিহিত করি যখন আমরা দেখি যে তার জীবনে এই 3টি উপাদানের উইজডম, কারেজ এবং অ্যাপেটাইট, এই 3টা উপাদানের যখন আমরা সুষ্ঠু সমন্বয় দেখতে পাই একটা ব্যক্তির জীবনে, তখন আমরা বুঝি যে তখনই এখানে তার জীবন ব্যবস্থা বা ব্যক্তির জীবনটা ন্যায়পরায়ণ। তো ঠিক তেমনি উনি বলতে চেয়েছেন যে রাষ্ট্রের ক্ষেত্রেও এই 3টি শ্রেণীর যখন একটা সুষ্ঠু সমন্বয় হবে তখন সেটাকে আমরা বলবো যে রাষ্ট্রের ক্ষেত্রেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বা রাষ্ট্র হচ্ছে ন্যায়পরায়ণ। তো প্লেটো আসলে মূলত রাষ্ট্রকে ব্যক্তিরই বৃহত্তর সংস্করণ উনি বলেছেন যে রাষ্ট্র হচ্ছে ব্যক্তির বৃহত্তর সংস্করণ মাত্র।
তো ব্যক্তির জীবনে 3টি উপাদানের সুষ্ঠু সমন্বয় ও সঠিক বিন্যাসের নাম যদি ন্যায় বিচার হয়, তাহলে রাষ্ট্রের জীবনেও তাই হবে। অর্থাৎ রাষ্ট্রীয় জীবনে তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করা যাবে যখন দেখা যাবে যে সঠিক বিন্যাসের মাধ্যমে দার্শনিক, যোদ্ধা ও উৎপাদনকারী এই 3টি শ্রেণীকে তাদের যে প্রকৃতি, তাদের যে যোগ্যতা ও প্রশিক্ষণগত, তাদের যে প্রকৃতি ও প্রশিক্ষণগত যে যোগ্যতা সেই অনুসারে নিজ নিজ কর্মে নিয়োজিত করা এবং তাদের মধ্যে সম্পর্কে সুষ্ঠু সমন্বয় করা সম্ভব হবে। অর্থাৎ নিম্নতর শ্রেণীটিকে উচ্চতর শ্রেণী দুটির আনুগত্যাধীন করা যাবে। তারা যখন এই নিম্নতর দুটা শ্রেণী যোদ্ধা এবং যখন উৎপাদক শ্রেণী, এই দুইটা শ্রেণী যখন দার্শনিক শ্রেণীর বশীভূত হবে বা আনুগত্য স্বীকার করবে, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে প্লেটো মনে করছেন যে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তো এই যে সমন্বয়, 3টা শ্রেণীর যে সমন্বয় ও বিন্যাস, এগুলো যদি একটুও এদিক ওদিক হয়, তাহলে প্লেটো মনে করছেন যে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। তো রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার জন্য অবশ্যই এই 3টি শ্রেণীর মধ্যে সমন্বয় বিন্যাসটা হতে হবে। তো আমরা এই যে প্লেটোর এই আলোচনার মাধ্যমে, প্লেটোর মতানুসারে আমরা বলতে পারি যে উনি ন্যায় বিচার বলতে কি বুঝিয়েছেন যে যা প্রত্যেক মানুষকে অন্যের কাজে মাথা না গুলিয়ে নিজ নিজ কর্তব্য পালনের কথা শিক্ষা দেয় এবং যার ফলে রাষ্ট্রের প্রত্যেকটি শ্রেণীর লোক অন্য শ্রেণীর লোকের সঙ্গে মিশ্রিত হয়ে গিয়েও নিজ নিজ যে স্বকীয়তা, নিজ নিজ যে স্বাতন্ত্র্য, সেগুলো বজায় রাখতে সক্ষম হয়। তো এই যে আমাদের এতক্ষণের যে আলোচনা ন্যায় বিচার সম্পর্কে, যে ন্যায় বিচার আসলে কাকে বলে, প্লেটোর দৃষ্টিকোণ থেকে আমরা যে আলোচনা করলাম, তো তার ভিত্তিতে প্লেটোর ন্যায় বিচারের আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাই। তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন একটু আলোচনা করি। 1 নম্বর বৈশিষ্ট্য কি? ন্যায় বিচার একটি সামাজিক বন্ধন। এই বন্ধন সমাজকে সুসংহত করে এবং সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদেরকে একটি অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রাখে। তো উনি বলতে চাচ্ছেন যে ন্যায় বিচারটা আসলে একটা বন্ধন, যে সমাজকে যদি আমরা সুন্দর, সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ রাখতে চাই, তাহলে বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্যে এই অবিচ্ছেদ্য বন্ধনটা জরুরি। এই বন্ধনে আবদ্ধ করে রাখাটা খুবই জরুরি। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় বিচার প্রত্যেকের জন্য সমাজে তার নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয় এবং এই নির্ধারণের ভিত্তি হলো তার প্রকৃতিগত শিক্ষার মাধ্যমে প্রাপ্ত যোগ্যতা। তো মানুষের ভেতরে যেমন 3টা কোয়ালিটি বা 3টা উপাদান থাকে, প্রজ্ঞা, বিক্রম এবং প্রবৃত্তি। তো এই 3টার মধ্যে উনি যেমন বলেছেন রাষ্ট্রীয় জীবনেও 3টা শ্রেণী রয়েছে। কিন্তু উনার কথা মতো, প্লেটোর কথা মতো, যে ন্যায় বিচার প্রত্যেকের জন্য সমাজে তার নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয়। এই যে 3টা শ্রেণী, তার দক্ষতা, যোগ্যতা অনুযায়ী, তার যার যোগ্যতা অনুযায়ী তার যে স্থান, সেটা নির্ধারণ করে দেওয়া হবে ন্যায় বিচারের মাধ্যমে। এবং এই নির্ধারণের ভিত্তিটা হবে কি? তার যে দক্ষতা, যোগ্যতা, তার ভিত্তিতেই তার স্থানটা নির্ধারিত হবে। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্লেটোর ন্যায় বিচারের ধারণায় ব্যক্তি ও রাষ্ট্রের প্রকৃতির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই। উনি বলেছেন ব্যক্তি হচ্ছে রাষ্ট্রের ক্ষুদ্র সংস্করণ আর রাষ্ট্র হচ্ছে ব্যক্তির বৃহৎ সংস্করণ। তো উনি রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে কোনো মৌলিক পার্থক্য আসলে উনি দেখেননি। তো এটা হচ্ছে ওনার ন্যায় বিচারের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে 4 নম্বর পয়েন্ট কি? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ব্যক্তির কর্মজীবনে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তার ফলে তার চারিত্রিক বিকাশ ব্যাহত না হয়ে বরং পরিপূর্ণতা লাভ করে।
কেননা একমাত্র ন্যায় বিচারের মাধ্যমে সে সৎ জীবনের সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করতে সক্ষম হয়। তো এই যে ব্যক্তির কর্মজীবনে যে যার যার যোগ্যতা অনুযায়ী তার প্রকৃতি অনুযায়ী সে যে কাজ করবে, তো এটা কিন্তু কোনো রকম এটা কিন্তু জোর জবরদস্তি না। তো এই নিয়ন্ত্রণটা কিন্তু খারাপ না, যে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ বেছে নেবে। সে এক একটা সমাজে 3টা ক্লাস থাকবে, সে তার যে শ্রেণীর লোক সে তার দক্ষতা যোগ্যতা অনুযায়ী সেই শ্রেণীতে থাকবে, সে তার কাজটা করবে। তো এই যে কর্ম নির্ধারণ করে দেওয়া, কর্মজীবন নির্ধারণ করে দেওয়ার যে নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে খারাপ কিছু না। আসলে এটা হচ্ছে এটা যদি না করা হয় তাহলে আসলে একটা ব্যক্তির চারিত্রিক বিকাশই ব্যাহত হবে। সে তার স্বাভাবিক যে ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে তার যে জীবনের পরিপূর্ণতা, সেটা আসলে ব্যাহত হবে, সে পরিপূর্ণতা লাভ করতে পারবে না। তো সেই জন্য আসলে এই নিয়ন্ত্রণটাও জরুরি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্লেটোর ন্যায় বিচারের নীতি অনুসারে মানুষের রাষ্ট্রীয় নৈতিক জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। ন্যায় বিচার মানুষকে শুধু পূর্ণ বা সৎ নাগরিকেই পরিণত করে, তাকে সৎ মানুষে পরিণত করে। যে ন্যায় বিচার মানুষকে শুধু আসলে পূর্ণ বা সৎ নাগরিকেই পরিণত করে না, তাকে সৎ মানুষেও পরিণত করে। যে একটা মানুষ একজন নাগরিক হিসেবে শুধু সে সৎ হবে না, সে একটা সৎ নাগরিক হিসেবে শুধু সৎ না, সে একজন মানুষ হিসেবেও সৎ হবে এই ন্যায় বিচারের মাধ্যমে। তা 6 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায় বিচার একটি শিল্প কৌশল বিশেষ। তো ন্যায় বিচারটা কি? ন্যায় বিচার একটা শিল্প কৌশল বিশেষ এবং অন্যান্য শিল্পের ন্যায় বিচারের ক্ষেত্রেও শিক্ষার মাধ্যমে তা অনুশীলন ও উৎকর্ষ সাধন সম্ভব। তো এই ন্যায় বিচারের ক্ষেত্রে যে যার ক্ষেত্রে যে শ্রেণীতে আছে তারা কিন্তু তাদের দক্ষতা তারা বাড়াতে পারে অনুশীলনের মাধ্যমে, আরও বেশি চেষ্টার মাধ্যমে তারা কিন্তু তাদের উৎকর্ষ সাধন করতে পারে। তারপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায় বিচারের চরিত্র স্থাপত্য শিল্পের মতোই। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যক্তির স্বাধীনতার উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয় তা তার স্থাপত্যমূলক প্রকৃতিরই বহিঃপ্রকাশ। ন্যায় বিচার প্রতিষ্ঠার অধিকার নিয়েই নির্মাণ কুশলী তার অধস্তন কারিগরদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে এবং সমগ্র পরিকল্পনার স্বার্থ তাদের আওতা ও স্বাধীনতাকে সংকুচিত করে তাদের সৃজনশীল আবেগকে সীমিত করে। তো একজন আর্কিটেক্ট যখন তার আর্কিটেকচারাল কর্মকাণ্ড পরিচালনা করে, কোনো স্থাপত্য শিল্প নিয়ে যখন কাজ করে, তার যে কলা কৌশল থাকে সেই বিষয়গুলো এই ন্যায় বিচারের মাধ্যমেও ফুটে ওঠে। তো এটা আসলে সেই স্থাপত্য শিল্পের অনুরূপী আমরা বলতে পারি। তো ন্যায় বিচার তত্ত্ব আসলে রাষ্ট্রবিজ্ঞানে বা রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ব্যাপক উল্লেখযোগ্য একটা মতবাদ, বা প্লেটোর যে মতবাদগুলো রয়েছে, যে আদর্শগুলো রয়েছে, তার মধ্যে এটা অন্যতম একটা মতবাদ। তো এরপরেও ন্যায় বিচার তত্ত্বের কিছু সমালোচনা আছে, যে সমালোচনাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আসলে অন্যান্য তত্ত্বের মতো প্লেটোর যে ন্যায় বিচার তত্ত্ব, সেটাও বেশ সমালোচনার সম্মুখীন হয়েছে। তো তারই নিজের শিষ্য, তার ছাত্র অ্যারিস্টটল, তিনি পর্যন্ত ন্যায় বিচার তত্ত্বের সমালোচনা করেছেন। তো উনি সমালোচনা করেছেন এই বলে যে প্লেটো ব্যক্তিকে সম্পূর্ণভাবে রাষ্ট্রের অধীন করে ফেলেছেন।
তো আধুনিক যুগে সর্বাত্মকবাদ বলতে আধুনিককালে যে আমরা সর্বাত্মকবাদ শব্দটা ব্যবহার করি, তো সর্বাত্মকবাদ বলতে যা বোঝায়, কোনো কোনো সমালোচকের মতে তার মূল উৎস আসলে প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের মধ্যেই নিহিত। তো আরেকটা সমালোচনা আছে, সেটা হচ্ছে প্লেটোর ন্যায় বিচার তত্ত্বে ন্যায় বিচারের মূল মর্মই অস্বীকৃত হয়েছে, কারণ এই তত্ত্ব অনুসারে উৎপাদনকারী শ্রেণীকে রাজনৈতিক অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের মানবিক সত্তাকেও সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে বা অস্বীকার করা হয়েছে। তো তৃতীয়ত ক্রসম্যান, পপার, ওয়েপার প্রমুখ আধুনিক যে সমালোচকগণ রয়েছেন, তো প্লেটোর ন্যায় বিচার তত্ত্বকে গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধের বিরুদ্ধে বর্বরতম আক্রমণ বলে অভিহিত করেছেন। অধ্যাপক পপারের মতে যে শ্রেণী শাসনের বিলোপ সাধনের জন্য আধুনিক সমাজতন্ত্র ও সাম্যবাদের সংগ্রাম, প্লেটোর ন্যায় বিচার তত্ত্বই হচ্ছে সেই শ্রেণী শাসনের মূল প্রসূতি। সর্বোপরি আধুনিক যুগে ন্যায়নীতি বলতে আমরা সকল মানুষের পূর্ণ মর্যাদা অধিকারের স্বীকৃতি বলে যে জিনিসের কথা বলে থাকি, প্লেটোর ন্যায় বিচার তত্ত্বে তার আদৌ কোনো প্রতিফলন দেখতে পাওয়া যায় না। তবে এক্ষেত্রে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে প্লেটোর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে, নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আসলে বিচার যদি করি আমরা প্লেটোর দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে তার ন্যায় বিচার তত্ত্বের বিরুদ্ধে উত্থাপিত যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তিনি রাষ্ট্রকে একটি জৈবিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে তার মধ্যে বিভিন্ন শ্রেণীর যে স্থান নির্দেশ করেছেন, তাতে গণতান্ত্রিক মূল্যবোধ বিঘ্নিত হলেও কোনো অবৈজ্ঞানিক তত্ত্ব কিন্তু উনি প্রচার করেছেন বলে আমরা কিন্তু বলতে পারবো না যে উনি আসলে অবৈজ্ঞানিক কোনো তত্ত্ব প্রচার করেছেন। তো আসলে প্লেটোর যে ন্যায় বিচার তত্ত্বটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে প্লেটো রাষ্ট্রের যে মানুষগুলোকে তাদেরকে তিনটা শ্রেণীতে ভাগ করে ফেলেছেন: দার্শনিক, যোদ্ধা এবং হচ্ছে উৎপাদক শ্রেণী। তো যে দার্শনিকরা শুধু শাসনই করবে, আর যোদ্ধা শ্রেণী তারা দেশের নিরাপত্তার দায়িত্বে থাকবে, আর উৎপাদক শ্রেণী উৎপাদন করবে। তো এদেরকে দার্শনিক রাজা বা দার্শনিকদের উনি রাষ্ট্রের অভিভাবক বলেছেন। আর উৎপাদক শ্রেণী হচ্ছে সবচেয়ে নিম্নতর স্তরের মানুষ, আর যারা একটু সাহসী তারা যোদ্ধা হবে, তারা রাষ্ট্রের নিরাপত্তা নিয়োজিত হবে। তো এই দুই শ্রেণীকে যে উনি শুধুমাত্র রাজনৈতিক অধিকার বা রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন হচ্ছে দার্শনিকদের ওপর, অভিভাবক শ্রেণী বা দার্শনিক রাজার হাতে, আর উনি রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছেন এই উৎপাদক শ্রেণী এবং যোদ্ধা শ্রেণীকে। তো যদিও ওনার এই তত্ত্বের আলোচনা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এর আসলে কিছু সমালোচনাও রয়েছে, তো এই সমালোচনা সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞানে অ্যারিস্টটলের শিক্ষাগুরু প্লেটোর অবদানকে আমরা আসলে অস্বীকার করতে পারি না। তো তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে সবাই ভালো থাকবে এই আশা রেখে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।